আজ অনেক দিন পর কন্যাকুমারী ফেসবুকটা ওপেন করতেই ফ্রেন্ড সাজেশনে মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে একটা মুখ ভেসে উঠতে দেখল। সে আর কেউ না, কুমারীদের আগের পাড়ার নিখিলেশদা। কন্যাকুমারীরা আগে উল্টোডাঙায় থাকতো। পরবর্তীকালে বাবার কাজের সুবিধার্থের জন্য ওদের সপরিবারে রাজারহাটে চলে আসতে হয়। এখন বর্তমানে ওরা রাজারহাট নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করে। আজ থেকে প্রায় 15 বছর আগে যখন ওই পাড়া ছেড়ে এসেছিল ওরা, তখন কুমারীর বয়স 12। ওই জায়গাটা, ওইখানে সব স্মৃতি মনে পড়তে লাগলো কুমারীর। ছোটবেলায় কত আনন্দ মজা খেলাধুলা করে দিন কাটতো। অনেক বছর হয়ে গেছে ওদের সাথে কোনো যোগাযোগ নেই। ওই পাড়ায় ওর বন্ধুমহল বলতে মিত্র কাকুদের বাড়ির এক ছেলে রোহিত, বসু জেঠুদের বাড়ির একমাত্র ছেলে সৈকত, আর ভট্টাচার্য জেঠুর 2 ছেলে, বড়জন নিখিলেশ আর ছোটজন অম্বিকেশ। নিখিলেশ আর সৈকত কুমারীর থেকে বয়সে বড় বলে ওদেরকেও দাদা বলি ডাকত। তবে রোহিত আর অম্বিকেশ প্রায় সমবয়সী, তাই ওদের নাম ধরেই ডাকার প্রচলন ছিল। কিন্তু মজার বিষয় হলো, অম্বিকেশের সাথে কুমারীর ভাবটা একটু বেশি, যেন জন্ম জন্মান্তরের। ভালোবেসে কত নামেই না ডাকতো তার ঠিক ঠিকানা নেই। দুজন দুজনকে যেন চোখে হারাতো, যা পরবর্তীতে আমরা জানতে পারবো বোধ করি। ওই পাড়াতে ওর মেয়ে বান্ধবী বলতে সেরকম কেউ ছিল না ঠিকই, তাতে ওর খুব একটা দুঃখও ছিল না। পাড়াতে ওদের একটা বিখ্যাত নামেও ডাকা হতো। যখন ওরা একসাথে বেরোতো ওদেরকে সবাই পাণ্ডব গোয়েন্দা বলে ডাক। সবাই বলতো, ওই দেখো পাণ্ডব গোয়েন্দা বেরিয়েছে, সঙ্গে পঞ্চু কোথায়। সত্যিই কি মজার দিন ছিল সেসব। গোয়েন্দাগিরি কখনো না করলেও সবাই যখন ওই নামে ডাকতো বেশ আনন্দ হতো ওদের। ফেসবুকে নিখিলেশের প্রোফাইলটা ভালো করে দেখতেই দেখতে পেল আরেকটি মেয়ের ছবি। আন্দাজ করলো এই নির্ঘাত নিখিলেশ তার গার্লফ্রেন্ড। অনেক ভাবনা চিন্তা করে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিল কুমারী। দেখলো ওদিক থেকেও সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছে। মেসেজ এলো, কিরে আমি কি আমাদের কুমারীকে দেখছি নাকি অন্য কেউ? মেসেজের উত্তরে কুমারী বলল, হ্যাঁ নিখিলেশদা, আমি তোমাদের কুমারী। আবার ওদিক থেকে মেসেজ ভেসে এলো, কি কোইন্সিডেন্স দেখ, আজকেই আমি তোর কথা ভাবছিলাম আর আজকেই তোকে খুঁজে পেলাম। এই ফেসবুকের জন্য অন্তত একটা ভালো কাজ হলো, হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরে পাচ্ছি। এই শুনে অনেকগুলো স্মাইলি ইমোজি সেন্ড করলো কুমারী। ওপার থেকে আবার নিখিলেশের মেসেজ ভেসে এলো, এই বলছি কালকে শ্যামবাজার 5 মাথার মোড়ে মিত্র কফি সেন্টারে আসতে পারবি 6টার সময়? ভোর 6টার সময় লেখাটা সেন্ড করে কুমারী স্মাইলি ইমোজি পাঠায় নিখিলেশকে। ওদিক থেকে নিখিলেশ বলে উঠল, এখনো আর কি করার সবটা গেল না না তোর? ভালো বলে ইমোজি পাঠালো নিখিলেশ। কাল আসছিস তো তাহলে? আবার জিজ্ঞাসা করলো নিখিলেশ। উত্তরে কুমারী যাবে বলে দিল। তাহলে কাল একটা রিইউনিয়ন হচ্ছে আমাদের, মেসেজে বলল নিখিলেশ। ওদিকে কুমারী একদম। বিকেল 6টার সময় কুমারী পৌঁছালো মিত্র কফি সেন্টারে। কফি সেন্টারে ঢুকেই রোহিতকে ফোন করলো কুমারী। রোহিত ফোনটা রিসিভ করে হাত দেখালো ওদের টেবিল থেকে। কুমারী দেখে এগিয়ে গেল। কুমারী ওদের টেবিলের সামনে পৌঁছাতেই হাঁ হয়ে যায় নিখিলেশ আর সৈকত। ওরা বলে ওঠে, তোকে তো চেনাই যাচ্ছে না, এই কি আমাদের সেই কুমারী? কত বড় হয়ে গেছিস তুই। কুমারী বলল, তোমরাও তো কত বড় হয়ে গেছো, আর হ্যান্ডসামও। সবাই মিলে আসর জমানোর আগে যে যার আসন গ্রহণ করিল। নিখিলেশ 3টে কফি আর একটা পাইনাপেল জুস অর্ডার দিয়ে দিল ওয়েটারকে, আর কুমারীকে উদ্দেশ্য করে বলল, কফি সেন্টারে এসে জুস? লোকে পাগল বলবে আমাদের। জুস যদি না পাওয়া যেত আমি কিছু খেতামই না, বলল কুমারী। তা বলো সবাই কেমন আছো? রোহিতের সাথে তো 1 বছর আগে থেকেই দেখা হয়েছিল, কিন্তু তোমাদের খবর কি? এই চলে যাচ্ছে,
বলল নিখিলেশ। ফেসবুকে ওই সুন্দরী মেয়েটা কে? নিখিলেশ দা, বলল কুমারী। তোদের বৌদি স্নেহা, উত্তরে বলল নিখিলেশ। সত্যি তুমি বিয়ে করে নিয়েছো নিখিলেশ দা? কবে? খুব আনন্দিত হয়ে বলল কুমারী। উত্তরে নিখিলেশ, এই 1 বছর হলো। ওই বাদর রোহিত তো আমাকে কিচ্ছু বলেনি। তোমাদের কথা জিজ্ঞাসা করলেই বলতে সবাই ভালো আছে। আর সৈকত দা, তোমার তোমার কি ব্যাপার? সৈকত কুমারীর কথার উত্তর দিতেই যাবে, এমন সময় নিখিলেশ বলে ওঠে, আরে ও তো পাগলের ডাক্তার। পাগলদের সাথে থাকতে থাকতে ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ও আর বিয়ে করবে না, ও চির সিঙ্গেলই থাকবে। আমি মোটেও পাগলের ডাক্তার নই, আমি সাইকিয়াট্রিক্স, মনোরোগ বিশেষজ্ঞ। আর যদি পাগলের ডাক্তার হতাম না, তাহলে সবার আগে তোর আর তোর ভাইয়ের চিকিৎসাটাই করতাম, রেগে মেগে বলে উঠল সৈকত। এতক্ষণ যদিও সবাই নিজের হাসি চেপে রেখেছিল, কিন্তু সৈকতের কথায় আর সেটা হলো না। আবার হাসির রোল পড়ে গেল। এবার কুমারী জিজ্ঞাসা করল নিখিলেশকে, পাগল বলতে মনে পড়ল, তোমার ভাই কেমন আছে নিখিলেশ দা? এখনো আগের মতোই আছে নাকি পাল্টেছে? সৈকত আর রোহিত আরও জোরে জোরে হাসতে লাগলো। এদিকে সৈকত বলল, দেখলি তো নিখিল, শুধু আমি না, কুমারীও বলছে। আচ্ছা কুমারী, পাগল বলতে তোর আমার ভাইয়ের কথাই মনে পড়লো? এটা তুই বলতে পারলি? নিখিলেশ কপট রাগান্বিত হয়ে বলে উঠল। রোহিত বলল, কি বলো তো নিখিলদা, তোমার ভাই যা করতো সেটা কেউ ভুলতে পারেনি, তাই বলল আর কি। নিখিল একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আচ্ছা নিখিলেশ দা, ও কি এখনো ওরকমই আছে? জিজ্ঞাসা করলো কুমারী। হ্যাঁ রে কুমারী, বরং আরও বেড়েছে। তা তোমার বউকে সহ্য করে কি করে? স্নেহাকে বিয়ে করার আগেই সব বলেছিলাম, ও সব জেনেই আমাকে বিয়ে করেছে। তবুও লেগে যায় এক এক সময়, ঝগড়া হয় দুই দেওর বৌদিতে। ও তো বলে সবার দেওরটা কত ভালো, আর আমি এটাকে পেয়েছি কপাল করে। সবাই মুচকি মুচকি হাসলো। নিখিলেশ আবার বলতে শুরু করলো, কথায় কথায় শুধু বলবে, আমি তোকে আগেই বারণ করেছিলাম বিয়ে করিস না, বিয়ে করিস না। শুনলি না তো, এবার দেখ। আরে মেয়েরা তো। নিখিলেশের কথা থামিয়ে কুমারী বলল, আমি বলি নিখিলেশ দা, মেয়েরা হলো নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে, ওদের সাথে আবার থাকতে আছে বলে নিজেই হো হো করে হাসতে লাগলো। একদম তাই, এই ডায়লগ শুনতে শুনতে কান পচে গেল আমার। অথচ ওর কোনো পরিবর্তন নেই, বলল নিখিলেশ। রোহিত কুমারীর কাঁধে হাত দিয়ে ঠেলে নিখিলেশকে জিজ্ঞাসা করতে বলল, ওর ছোট ভাই কি কাজ করে সেটা একবার জিজ্ঞাসা কর। কুমারীকে আর জিজ্ঞাসা করতে হয় না। রোহিতের প্রশ্ন শুনে নিখিলেশ নিজেই উত্তর দেয়, ভাই উকিল, ডিভোর্স স্পেশালিস্ট। কথাটা শুনে কুমারী হাঁ হয়ে যায় আর বলে, কি, অম্বিকেশ উকিল, তাও আবার ডিভোর্স স্পেশালিস্ট? তার মানে তো ও শুধু ছেলেদের হয়েই কেস লড়ে, কারণ মেয়েরা তো ওর দু চক্ষের বিষ। উত্তরে শুধু হ্যাঁটা এলো নিখিলেশের কাছ থেকে। সৈকত রোহিত আবার হাসতে লাগলো। ইতিমধ্যে একটু দেরি হলেও ওয়েটার অর্ডার নিয়ে এলো। অর্ডারটা সার্ভ করে চলে গেল। তিনজনই কফিতে চুমুক দিল, কিন্তু কুমারী চুপচাপ বসে আছে। তাদেরকে সৈকত বলল, কি হলো তোর? এই অম্বিকেশের কথা ভাবছি। আচ্ছা সৈকত দা, এটা ওর কোনো রোগ না তো? মেয়েদেরও সহ্য করতে পারে না কেন? ওর সমস্যাটা কি? ওকে ছোটবেলা থেকেই এরকমই দেখেছি। কোনো মেয়ে কি ওকে বাঁশ দিয়েছে? এই, এটা কি ধরনের কথা? একটু রাগী সুরেই বলল নিখিলেশ, যেমন দাদারা বকে ছোট বোনদের। ওর এই মেয়েদের উপরে রাগ নিয়ে আমরা বাড়িতে সবাই চিন্তিত। মায়ের তো পাগল পাগল অবস্থা ওর এই সব কথা শুনে। মেয়ে বলতে একমাত্র নিজের মাকেই সম্মান করে, বাকি সব মেয়েরাই খারাপ ওর কাছে। কোর্টেও এভাবেই মেয়েদের দোষী সাব্যস্ত করে ডিভোর্স করায় ক্লায়েন্টদের। সব মেয়েরা খারাপ নয়, এটা ওকে কেউ বোঝাতে পারে না। যাই হোক, তুই জুসটা খা। এবার আসি আসল কথায়, যেটার জন্য তোদের ডাকা। সবাই একসাথে জিজ্ঞাসা করে উঠল নিখিলেশকে, কি আসল কথা? গুপ্তধন।
বলল নিখিলেশ। আবারও সবাই একসাথে প্রশ্ন করলো, তবে একটু জোরেই, কিসের গুপ্তধন? এই কথা শুনে সবাই ওদের টেবিলের দিকে তাকালো। ওরা বুঝতে পারলো ব্যাপারটা একটু জোরেই বলে ফেলেছে ওরা। নিখিলেশ কথাটাকে চাপা দেওয়ার জন্য বলল, গুপ্তধনের সন্ধানী সিনেমাটা ভালো হয়েছিল না? সঙ্গে বাকি তিনজনে সহমত প্রকাশ করলো। এবার কুমারী বলল, এসব তুমি বিশ্বাস করো এখনো? এসব বাজে কথা, গুপ্তধন টন কিছু হয় না। এসব যদি সত্যি হতো তাহলে আমাদের দেশে এত অভাব হতো? ওইসব ধন সম্পত্তি দিয়ে সরকার দিব্যি চালিয়ে দিত দেশটাকে। আর এই সমস্ত ধন সম্পত্তি কত উন্নয়ন করা যেত বলো তো? তোর টাকা পয়সা দেখলেই বিলাতে ইচ্ছা করে, তাই না? ছোটবেলা থেকেই এখনো সবটা গেল না বল? বিদ্রুপ করে বলে উঠল রোহিত। এভাবে বলছিস কেন ওকে? ও তো ছোটবেলা থেকেই এরকম, কেউ কিছু চাইলে কোনো সময় না করতো না। অম্বিকেশ তো সেই জন্যই ওকে দাতা কর্ণ বলে খচাতো, বলে উঠল সৈকত। আরে ওদের আর্ট অ্যান্ড ক্রাফটের বিজনেসটা প্রফিট করার থেকেও বেশি এই চ্যারিটি করার জন্যই এত বিখ্যাত। বললাম না, তোমাদের একটা অ্যাওয়ার্ড ফাংশনে ওর সাথে আমার দেখা হয়, বলল রোহিত। আমাদের কুমারী তাহলে এখনো সেই দয়াময়ী আছে, কারোর দুঃখে কষ্টে এখনো ব্যাকুল হয়ে ওঠে। আর বাবার সাথে পুরোদমে ব্যবসায় যোগ দিয়েছিস, নাকি কাকুর ব্যবসা এখন তুই একাই সামলাচ্ছিস? আচ্ছা, কাকিমা কি এখনো রেগে যায় তোর এই চ্যারিটি করা দেখে? প্রশ্ন করলো নিখিলেশ। উত্তরে কুমারী বলল, না গো, মা এখন এটাকে খুব সাপোর্ট করে। আর ব্যবসাটা আমি আর বাবা দেখি। আর যদি বলো চ্যারিটির কথা, কারোর জন্য কিছু করতে পারলে আমার বড্ড শান্তি হয়। আমার আত্মাটা যেন তৃপ্ত হয়, যেন মনে হয় জন্ম জন্মান্তর ধরে এটাই করতে এসেছি এবং এখনো তাই করছি। আমার কথা ছাড়ো, তোমার গুপ্তধনের কথা বলো। নিখিলেশ নিজের গল্প শুরু করলো। এই আবহমানে চাকরি করার সূত্রে অনেক ইনফরমেশন পাই। তোরা তো জানিসই আমার ছোটবেলা থেকে গুপ্তধন বিষয়টা কতটা ভালো লাগে। এই দেশকে আগে সোনার পাখি বলা হতো, আর বঙ্গভূমি তার থেকে আলাদা নয়। বাংলায় জগৎ শেঠকে কে না জানতো? ইতিহাসের পাতায় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির নাম বললে সবার আগে ওনার নামই আসবে। আর বাংলায় বিখ্যাত বা কুখ্যাত যাই বলিস, রাজা জমিদার এদের কোনো অভাব ছিল না। আর তাদের ধন সম্পত্তির তো কোনো কথাই হবে না। কত রাজবাড়ির কত গল্প ও রহস্য লুকিয়ে আছে, সেখানে গুপ্তধন থাকাটা অস্বাভাবিক কিছু নয়। নিখিলেশ এত বক্তব্য রাখার পর কুমারী জিজ্ঞাসা করলো, সবই তো বুঝলাম, কিন্তু এই আবহমানটা কি? রোহিত বলল, আরে আবহমান পত্রিকায় কাজ করে ও। আবহমান পত্রিকা? ও, ওটা তো আমরাও পড়ি, কুমারী উত্তর দিল। আচ্ছা, একটা কথা বলবো আমি? এই সব কিছুর মাঝে তুই গুপ্তধন কোথায় পেলি? বলল সৈকত। এবার নিখিলেশ সব কিছু বিস্তারিত বলতে থাকলো। বছর 2 আগে একটা আর্টিকেল বেরিয়েছিল একটা জীর্ণপ্রায় জমিদার বাড়ির সম্বন্ধে। আজ থেকে প্রায় আনুমানিক 120-25 বছর আগের ঘটনা হবে বোধহয়। এমন কথিত আছে যে ওই বাড়ির জমিদার যে ছিলেন, সে এবং তার স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছিল, কারণ তার মেয়ে কার সাথে পালিয়ে গেছিল। জমিদারের মান সম্মান ধুলে মিশে গেছিল, আর সেই শোকে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এবার সৈকত বলে উঠল, এর থেকে কি প্রমাণ হয় তাদের ওই ভাঙাচোরা খণ্ডরে গুপ্তধন আছে? যত সব রাবিশ কথাবার্তা। উফ, আমার কথাটা শেষ করতে দে তো তোরা, বলল নিখিলেশ। কুমারী শান্ত করার জন্য বলল, আচ্ছা বলো বলো, শুনছি আমরা। আবার শুরু করলো নিখিলেশ। কথিত আছে যে জমিদার আত্মহত্যা করার আগে সব সোনা গয়না ধন সম্পত্তি যা ছিল সব ওই জমিদার বাড়িতেই কোথাও মাটির তলায় পুঁতে রেখে দিয়েছিল। তাও কারণটা কেন শুনবি? কেন? উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো সবাই। যাতে ওনার মৃত্যুর পর কেউ আর ওনার সম্পত্তি ব্যবহার করতে না পারে। এমনও দুর্নাম ছিল, প্রজারা ওনাকে রক্তচোষা বাদুড়ের সাথে তুলনা করত, এতটাই অত্যাচারী জমিদার ছিলেন তিনি। তবে ওনার মেয়েকে সবাই দেবীর মতো পূজা করত, মানত। সেই মেয়েই কিনা বংশের মুখে কালি লাগিয়ে চলে গেল। এটা জমিদার বা গ্রামের মানুষের কাছে
দুর্ভাগ্যজনক। যাই হোক, ওনার দুটো ছেলেও ছিল, যারা দুজনেই কলেরায় মারা যায়। বহু ডাক্তার বদ্যি করেও বাঁচাতে পারেনি। সেটাও ছিল জমিদারের কাছে বড় শোকের ব্যাপার। প্রজার রক্ত চুষে যে প্রতিপত্তি বৃদ্ধি করেছিল তা ভোগ করার আর কেউ থাকলো না, যার পর জমিদার আরও কঠোর ও নিষ্ঠুর হয়ে যেতে থাকলো। প্রজাদের উপর অত্যাচার আরও বাড়তে থাকলো। তবে মেয়ের পালিয়ে যাওয়াটা সত্যি মন থেকে মানতে পারেনি, আর সেই কারণেই এরকম একটা স্টেপ নিয়েছিলেন। সবাই এতক্ষণ চুপচাপ নিখিলেশের কথা শুনে যাচ্ছিল। তবে এবার রোহিত বলে উঠল, তাহলে তোর প্ল্যানটা কি এখন? আমার প্ল্যান? আমরা সবাই যাব ওখানে, উত্তরে বলল নিখিলেশ। নীরবতা ভঙ্গ করে এবার সৈকত বলল, ভাই তোর কি মনে হয় ওখানে প্রচুর হিরে জহরত আছে, আর আমরা সেটা খুঁজে পাবো? ওখানে গ্রামের মানুষরা আমাদের খুঁজতে দেবে? আর তার উপরে কত বছর হয়ে গেছে বলতো? যদি কিছু থেকেও থাকে তাহলে সেটা হয় গ্রামবাসী, নাহলে ডাকাতেরা লুটে নিয়েছে। নিখিলেশ এবার বলল, আরে ওই জমিদার বাড়ির ধার দিয়েও কেউ ঘেঁষে না। ওই বাড়ির একটা দুর্নামও আছে, ওটাকে হানা বাড়ি বলে। যাই হোক শোন, যদি কিছু নাও পাই, যেতে তো অসুবিধা নেই। নতুন একটা জায়গায় যাব, একটা অ্যাডভেঞ্চার হবে, এটাও তো অনেক বড় পাওয়া। সৈকত নিখিলেশের কথার উত্তরে তাচ্ছিল্য সুরে বলে উঠল, হ্যাঁ, ওখানে গেলে একটা অ্যাডভেঞ্চার হবে, ও গুপ্তধন পাবে, খবরের কাগজে বড় বড় করে ছাপা হবে, নিখিলেশ ভট্টাচার্য গুপ্তধন পেয়েছে। সৈকতের কথা থামিয়ে দিয়ে নিখিলেশ বলল, হয়ে গেছে তোর বাজে বকা। তোরা যদি কেউ না যেতে চাস কোনো অসুবিধা নেই, আমি আর ভাই একাই চলে যাব। ও যাবে বলেছে আমার সাথে। ওহ, তোর ভাইও যাবে বলেছে? তাহলে তো হয়েই গেল, দুই পাগলের একই মত। সৈকত কুমারী রোহিতকে উদ্দেশ্য করে বলল, দেখলি তো, বলেইছিলাম তুই ভাই পাগল। সৈকতের কথা শুনে কুমারী হাসতে শুরু করে দেয়। রোহিত হাসিটাকে লুকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এবার রেগে গিয়ে নিখিলেশ, জানিস তো, সব বন্ধুদের গ্রুপে এমন একজন পাবলিক থাকে যে কোথাও যাওয়ার আগেই হাত তুলে দেয়, যাওয়ার সময় ব্যাগড়া দেয়। আমাদের গ্রুপে তুই হচ্ছিস সেই পাবলিক। ভিতর ডিম কোথাকারে, তোর কিচ্ছু হবে না। তুই ঘরেই থাক আর পাগলদের দেখ। ওই পাগলদের সাথে থাকতে থাকতে তুই নিজেও পাগল হয়ে গেছিস। ওখানে আমার যাওয়ার যথেষ্ট কারণ আছে। এইসব শুনে কুমারী আরও জোরে জোরে হাসতে শুরু করে দেয়। ওদের চারপাশের টেবিলে বসে থাকা লোকগুলো ওকেই দেখে যায়। বাকি তিনজন একটু লজ্জায় পড়ে গিয়ে কুমারীকে থামতে অনুগ্রহ করে, কিন্তু থামতে পারে না। তাই টেবিলে থাকা মেনু কার্ডটা দিয়ে নিজের মুখ আড়াল করে নেয়, কিন্তু তবু হাসি থামাতে পারে না। এই একটা মেয়ে হয়েছে, একবার হাসতে শুরু করলে আর থামতেই পারে না, বলল রোহিত। উত্তরে কুমারী, তা কী করবো বল, কতদিন পর নিখিলেশদা আর সৈকতদা সেই ঝগড়া দেখছি। এতগুলো বছরে একটুও পাল্টায়নি। আচ্ছা বাবা, সরি, আমি আর হাসবো না, এই কান ধরছি। তবে একটা কথা জিজ্ঞাসা করবো নিখিলেশদা। কি বল? যেই জায়গার এত প্রশংসা করছো, সেই জায়গার নামই তো বললে না। নাম শুনলে তোরা এক কথায় আমার সাথে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিবি। কি জায়গাটার নাম? প্রশ্ন করল রোহিত। অম্বিকাপুর। জায়গার নাম শুনেই সবাই একসাথে অবাক হয়ে বলে উঠল, কি? হ্যাঁ, সেই জন্যেই তো বলছি ওখানে আমরা যাবই। এই কারণেই তো সেদিন তোর কথা খুব মনে পড়ছিল কুমারী, আর অমনি তুই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালি। এত কিছু জাস্ট কোইন্সিডেন্স হতে পারে না। এবার বল, তোরা কি করবি? যাবি কি যাবি না? অবশ্যই যাব, বলল কুমারী। আর আপনাদের কি মত? যেতেই হবে, আর পিছিয়ে আসার কোনো জো নেই, বলল সৈকত। ওদিকে রোহিত বলল, আমি রেডি। কিন্তু বাড়িতে কি বলবে কুমারী? ওকে তো কাকু ছাড়বে না এভাবে মনে হয়, বলল সৈকত। আবার ব্যাগড়া দিচ্ছিস, বলল নিখিলেশ। না না, সৈকতদা কিছু ভুল বলেনি। আচ্ছা, আমি বাবাকে কিছু একটা বুঝিয়ে বলবো, ও নিয়ে তোমরা চিন্তা করো না, বলল কুমারী। আচ্ছা, তাহলে কবে রওনা দিচ্ছ তোমরা?
জিজ্ঞাসা করলো কুমারী। এই তো বুধবার। মা বলে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, বলল নিখিলেশ। কুমারী জুসে এক সিপ দিয়ে আবারও হেসে ফেলল। ওদিকে টেবিলে রাখা ফোনটা বেজে উঠল একটা সুন্দর রিংটোনে। ফোনটার দিকে তাকাতেই কুমারী দেখল বাবা ফোন করেছে। ফোনটা রিসিভ করে কথা বলল বাবার সাথে। কথাটা শেষ করে কুমারী ওদেরকে জানায় একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই এখন বাড়ি ফিরতে হবে, পরে সবার সাথে যোগাযোগ করে নেবে। যাওয়ার সময় সবাইকে হাত নেড়ে বিদায় জানানোর জন্য শুধু এইটুকু বলল, বুধবার দেখা হচ্ছে তাহলে সবার সাথে। এদিকে কুমারী বেরিয়ে যাওয়ার ঠিক পরপরই অম্বিকেশ এসে ঢুকলো কফি সেন্টারে। এসেই কুমারী যেই জায়গায় বসেছিল ঠিক সেখানে গিয়েই বসলো। এসেই জিজ্ঞাসা করলো সবাইকে, কি কেমন চলছে সবার? সব ভালো রে, তুই বল তোর কি চলছে, বলল সৈকত। চ্যাম, কি চলছে তোর? জিজ্ঞাসা করলো রোহিত। উত্তর প্রত্যুত্তরে কুশল বিনিময় করে প্রত্যেকেই যে ভালো অবস্থা আছে এ কথা জানালো। এমন সময় একটা মেয়ে অম্বিকেশের পাশ দিয়ে যাচ্ছিল। মেয়েটির হাত দিয়ে অম্বিকেশের কাঁধে ধাক্কা লেগে যায়। অম্বিকেশ রেগে গিয়ে, দেখে চলতে পারো না, চোখটা কি মাথায়? বাকি কথা বলার আগেই বন্ধুরা ওকে থামিয়ে দিয়ে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি আসুন, মেয়েটিকে উদ্দেশ্য করে বলল। মেয়েটি ক্ষমা চেয়ে চলে গেল। তোরা আমাকে কিছু বলতে দিলি না কেন? ইচ্ছে করে মেয়েটা ধাক্কা দিয়েছে আমাকে, এই জন্যেই আমি মেয়েদের সহ্য করতে পারি না। ভাই তুই একটু থাম, সব মেয়েরা খারাপ হয় না, কবে যে বুঝবি, বলল নিখিলেশ। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না তোকে, ওখানে যাওয়ার সব প্ল্যান হয়ে গেছে তো, আমরা 4 জনে যাব, হেব্বি হবে, বলল অম্বিকেশ। অম্বিকেশের এই কথা শুনে তিনজনের মুখ চাওয়াচাই করছিল। কেউ সাহস করে কুমারীর কথা বলতে পারছিল না, কারণ একটু আগেই যা হতে যাচ্ছিল। কিন্তু এভাবেই কদিন চলবে? মেয়েদের প্রতি ওরা এত বিতৃষ্ণা কেন? ওকেও তো আর 5টা স্বাভাবিক মানুষের মতো হতে হবে। হয়তো ওখানে গিয়ে কুমারীর সাথে কথাবার্তা বললে যদি ঠিক হয়, ছোটবেলার বন্ধু বলে কথা, যতই যাই হোক বন্ধু তো। অম্বিকেশ নিজের সামনে জুসের গ্লাসটা দেখে বলল, বাহ, আমার জন্য, বলেই সঙ্গে সঙ্গে স্ট্রয়ে করে জুস খেতে শুরু করলো। কারুর বাধা দেওয়ার আগেই ও খেতে শুরু করে দিল। কেউ কিছু বলতেই পারলো না যে ওটাতে কুমারী অ্যাকসেপ্ট নিয়েছিল। এই দৃশ্য দেখে 3 জনেরই ঘাম দিতে থাকে, কারণ অম্বিকেশের রাগ আর জেদ দুটোই ভয়ঙ্কর। তার উপরে একটা মেয়ে এঁঠো করা জুস ও খেলো, এটা জানলে 3 জনের আর রক্ষা নেই। তাই আবারও 3 জনে একে অপরের মুখের দিকে তাকালো এবং সিদ্ধান্ত নিল ব্যাপারটা চেপে যাওয়ার। একসাথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে কুমারী আর রোহিতকে ওরা রোহিতের বাড়ি শ্যামবাজার থেকে গাড়িতে তুলে নেবে এমনই কথা হয়েছিল। সেই অনুযায়ী ওরা শ্যামবাজারে গিয়ে দাঁড়ালো। গাড়ির চালকের আসনে অম্বিকেশ, ওর দাদা নিখিলেশ আর সৈকত পিছনের সিটে বসেছে। সেটা নিয়ে অবশ্য রাগও কিছু কম হয়নি অম্বিকেশের, কারণ ওকে দেখে খানিকটা ড্রাইভার লাগছে। সেটা নিয়ে ওকে যদিও বা বোঝানো হয়েছে সামনে রোহিত এসে ওর অভাবটা পূরণ করে দেবে, কিন্তু আসলে কি হবে তা অম্বিকেশের জানা না থাকলেও বাকি 2 জন ভালোই জানতো। এখন এটাই দেখার সামনের পথ কিভাবে কাটে সবার, কে জানে কি অপেক্ষা করছে ওদের জন্য। দেখতে দেখতে শ্যামবাজারে পৌঁছে গেল ওরা। ওদিকে রোহিতকে দেখতে না পেয়ে ফোন করলো নিখিলেশ। রোহিতের সাথে কথা হলো ওদের। রোহিত ওদের এগিয়ে আসতে বলল যেখানেও দাঁড়িয়ে আছে। মিনিট খানেক পর গাড়ি এসে দাঁড়ালো রোহিতেরই কিছুটা দূরে। দূর থেকে রোহিতকে দেখা গেলেও কুমারীকে দেখতে পেল না কেউ। স্বভাবত নিখিলেশ আর সৈকতের মনটা খারাপ হয়ে গেল, বোধহয় কুমারীর বাবা কুমারীকে ছাড়েনি। ওদিকে অম্বিকেশের সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ ও তো জানেই না কুমারী আসবে বলে, আর জানলেও এতে খুশিই হতো। ওদিকে গাড়ি থেকে নেমে ওরা 3 জন রোহিতের দিকে এগিয়ে গেল। রোহিত দূর থেকেই দেখে বুঝতে পারছে আষাঢ়ে মেঘ জমেছে সৈকত আর নিখিলেশের মুখে। রোহিত বুঝতে পারছিল এটাই হওয়ার কথা।
কারণ এতগুলো বছর পর কুমারীর সাথে দেখা, কত কিছু ভেবে রেখেছিল ওরা, সব মাটি হয়ে গেল। কুমারী ওদের সবার থেকে ছোট হতে পারে, কিন্তু ছোটবেলা থেকেই যেন এই টিমের লিডার। ওর পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নেওয়া হতো না। কুমারী হচ্ছে ওদের মধ্যমণি। আর সেই কিনা এলো না। রোহিতের খুব কাছে এসে ওরা এগিয়ে আসতেই রোহিতের পিছন থেকে সবাইকে চমকে দিয়ে আবির্ভূত হলো কুমারী। কুমারীকে দেখে নিখিলেশ আর সৈকতের মুখে আচমকাই আনন্দের হাসি এসে গেল। ওদিকে অম্বিকেশ কুমারীকে দেখে অবাক হয়ে গেল, বুঝতে পারল না এটা কি হচ্ছে। কুমারী বলে উঠল, কি কেমন চমকে দিলাম বলো তো সবাইকে। রোহিত হাসতে হাসতে বলল, আমার কিন্তু কোনো দোষ নেই ভাই, ও বলেছিল তাই। আর তোদের দুজনে যে মুখ কালো হয়ে গেছিল ওকে না দেখে, আমি তো ভাবলাম আমাকেই না পিটিয়ে দিস তোরা। নিখিলেশ বলল, ও না এলে সত্যিই তাই করতাম। রোহিত এবার এগিয়ে এসে নিজের কাঁধ দিয়ে হালকা ধাক্কা মারল অম্বিকেশের কাঁধে আর জিজ্ঞাসা করলো, কি কিছু তো বল। ওদিকে নিখিলেশ জিজ্ঞাসা করলো, কিরে ভাই, চিনতে পারছিস কে বলতো এটা? নিখিলেশের প্রশ্নের উত্তরে অম্বিকেশ জবাব দিল, চিনতে পারবো না কেন, চিরকুমারী। আবার কে? অম্বিকেশের উত্তর শুনে কুমারী হাঁ করে দীর্ঘশ্বাস টেনে মুখে একটা বিশেষ শব্দ করে রেগে গিয়ে মুখ ঘুরিয়ে নিল। ওদিকে সৈকত নিখিলেশের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, চিনতে পেরেছে তাহলে তোর ভাই। এবার শুরু হবে হিরো আর হিরোইনের মধুর বাক্যালাপ। বলেই দুজনে মুচকি মুচকি হাসতে লাগলো। এবার নিখিলেশ অম্বিকেশকে জিজ্ঞাসা করলো, ভাই তুই ওকে চিনলি কি করে? তুই তো ওকে কোন ছোটবেলায় দেখেছিলিস, 12 বছর বয়স হবে ওর। এতক্ষণ পর কুমারী জিজ্ঞাসা চোখে তাকালো অম্বিকেশের দিকে। সবার জিজ্ঞাসা মুখগুলো দেখে অম্বিকেশ বলে উঠল, অত হাঁ করে তাকিয়ে থাকার মতো কিচ্ছু হয়নি, ওর চোখ দুটো আর হাসিটা দেখেই চিনতে পেরেছি। অম্বিকেশের উত্তরটা শুনে বাকিরা শব্দ করে বিশেষ দৃষ্টিভঙ্গিতে অম্বিকেশের দিকে তাকালো। অত করার কিছু নেই, ওরকম শাকচুনির মতন হাসি একমাত্র তোমাদের চিরকুমারীই হাসে। নিখিলের সৈকত আর রোহিতের চোখগুলো বড় বড় হয়ে গেল, কারণ এক্ষুনি এখানে একটা ছোটোখাটো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর হলোও তাই। কথাটা শুনে কুমারী রেগে গিয়ে, অনেক দিন আমার হাতে মার খাসনি না, ওই জন্যই বাজে বকছিস, দাঁড়া বলে হাত দুটো মুঠো পাকিয়ে অম্বিকেশের দিকে এগিয়ে যেতেই রোহিতর হাতটা ধরে নেয়। কি করছিসটা কি? আচ্ছা ওকে ক্ষমা করে দে, জানিসই তো ও কেমন। বাকিরা বলে ওঠে, ওহ, এখনও সেই বাদরের মতো মারপিট করার অভ্যাসটা যায়নি তাহলে? শরীরেই বড় হয়েছে, বুদ্ধিটা এখনো হাঁটুতেই, খোঁচা দিয়ে বলে উঠল অম্বিকেশ। এবার কুমারী আগুনের মতো রেগে গিয়ে, তুই কি রে বাদর, নিজেকে দেখেছিস? তুইও তো আগের মতোই আছিস। মেয়েদের দেখলে তো তোরও গা জ্বলে ওঠে। আজকে তোকে মেরেই ফেলবো আমি। ছাড় আমাকে রোহিত, আমি আজকে ওকে মেরেই ফেলবো। ও আমাকে এতগুলো কথা বললো কি করে? অনেকক্ষণ পর বিষয়টাকে ঠান্ডা করে কিছু মিনিটের নীরবতা পালন করা হলো। তবে এই নীরবতার মাঝে নিখিলের সৈকতকে আড়ালে ডেকে শুধু বলল, এই তোর হিরো হিরোইন? সেই জন্যই তো বলেছিলাম ভাই, কিন্তু এতটা আশা করিনি, বলল সৈকত। একটু বরফ নিয়ে নিলে ভালো হতো না? কখন দুজনের মাথায় ঢালতে হবে, বলল রোহিত। কিছুক্ষণ পর সব ঠান্ডা হলে 5 জনে মিলে রওনা দিল অম্বিকাপুর গুপ্তধনের উদ্দেশ্যে। দেখা যাক কি অপেক্ষা করছে ওদের জন্য। গাড়ি এসে দাঁড়ালো একটা অচেনা গ্রামে। ড্রাইভারের সিটে বসে থাকা অম্বিকেশ সামনে একটা লোককে আসতে দেখে জিজ্ঞাসা করলো, এটা কোন জায়গা? যেই জায়গায় এসেছেন সেই জায়গার নাম জানেন না? এটা বলরামপুর, একটু তাচ্ছিল্যের সুরেই বলল অচেনা ব্যক্তিটি এবং চলে গেল। তখনই অম্বিকেশের ঠিক পাশের সিটে বসে থাকা কুমারী আরেকজন লোককে আসতে দেখে জিজ্ঞাসা করলো, আচ্ছা অম্বিকাপুরটা কোথায় একটু বলবেন জেঠু? অম্বিকাপুর? সে তো অনেক দূর মা, বলল লোকটি। তাও ঠিক কত দূর? আবার জিজ্ঞাসা করলো কুমারী।
এই যে হেতাকে লদিটা দেখছো, এইটের ওই পাড়ে হোতা দিয়ে হাঁটা পথ, আরও অনেকটা। লোকটি নিজ গ্রাম্য ভাষায় বলল। পিছন থেকে নিখিলেশ বলল, কিন্তু আমরা তো গাড়ি নিয়ে এসেছি, এখান থেকে কি গাড়ি নিয়ে যাওয়া যাবে? মানে সাঁকো টাকো কিছু আছে? লা বাপু, হেই তো কদিন আগে বৈশাখ মাসে কি ঝড় জল হলো, সাঁকোটা তাতেই ভেঙে গেছে, কেউ এসে ঠিক করে লাই। আমরা কষ্ট করে এখানে নৌকা করে পারাপার করি, সব লেতারা আসে ঠিক করি দেবে বলে, কিন্তু কেউ করে লাই। বোঝাই গেল তার কথার মধ্যে কোথাও একটা বেদনার সুর বইছে। সরকার যে এখনো কত জায়গায় পৌঁছাতে পারেনি তা এদের না দেখলে বোঝা সম্ভব নয়। এবার পাঁচজনই গাড়ি থেকে নামলো ওইখানে। জায়গাটা দেখে যা বোঝা যাচ্ছে এটা একটা হাট। বেলা 2টো বেজে গেছে, তাই হাটের আর কিছুই অবশিষ্ট নেই। 2-4টে দোকান খোলা আছে বটে, ওই নামমাত্র। ওখানে আরও কিছু লোকের সাথে কথা বলতে হবে। ওরা যা দেখে বুঝতে পারলো, কারণ গাড়িটা তো একটা সদ্ব্যবস্থা করতেই হবে। সামনে এক বাসনপত্রের দোকান খোলা ছিল, সেখানে গিয়েই দোকানদারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই গাড়িটা নিয়ে যাওয়ার তো কোনো ব্যবস্থা নেই, কিন্তু গাড়িটা কোথাও রাখার কি কোনো ব্যবস্থা আছে? কোথায় যাবেন আপনারা? প্রশ্নের উত্তরে জিজ্ঞাসা করলো দোকানদার। তবে এনার ভাষায় সেই গ্রাম্য ভাবটা একদমই নেই। খুব স্পষ্ট বাংলা ভাষায় কথাগুলো জিজ্ঞাসা করলো। নিখিলেশ উত্তরে বলল, ওই অম্বিকাপুর জমিদার বাড়ি ওখানে। ওখানে যাবেন কেন? ও ভুতুরে বাড়িতে আপনাদের কি কাজ? প্রশ্ন করলো দোকানদার। সবাই একটু থতমত খেয়ে চুপ করে গেল। তখনই নিখিলেশ একটু ইতস্তত হয়ে বলল, ওই জমিদার বাড়ির সম্বন্ধে একটা ডকুমেন্টারি বানাবো আমরা, তাই। এই আমার বন্ধুরা আর আমি খবরের কাগজে কাজ করি, খবরের কাগজের অফিসে কাজ করি। এই জমিদার বাড়ির সম্বন্ধে কাগজে ছাপাবো, সেই জন্যেই এসেছি। এই খোঁজ খবর নিচ্ছি, আগেও তো কেউ কেউ এসেছিল তাই না? ওই সব খবরের মাধ্যমেই তো আমরা জানতে পারি এখানকার কথা, তাই ভাবলাম একটু খোঁজ খবর নিই। দোকানদারটি প্রথমে সন্দেহ করলো বটে, কিন্তু পরে অবশ্য বিশ্বাস করে নেয়, কারণ সত্যি এর আগেও অনেকে ওই জমিদার বাড়ি নিয়ে লেখালেখি করতে এসেছে, তাই অবিশ্বাস করার মতো কিচ্ছু নেই। এত কিছু মনে মনে ভাবার পর বললেন, তা আপনারা এখন কি চাইছেন? যাওয়ার হলে যান, দেখে আসুন, তবে আমার কথা যদি শোনেন তাহলে বলবো, ওখানে গিয়ে আপনাদের কোনো লাভ নেই, কাজের কাজ তো কিছু হবেই না, উল্টে হয়রানি ভোগ করতে হবে আপনাদের। আপনারা কলকাতা থেকে এসেছেন, এই গায়েগঞ্জেই থাকবেন বা কোথায়? তাও আবার একজন মেয়েও আছে আপনাদের সঙ্গে। মেয়ের কথাটা উল্লেখ করতেই কুমারীর একটু গায়ে লেগে গেল। রেগে গিয়ে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু সৈকত সঙ্গে সঙ্গে হাতটা ধরে নেয় আর চোখের ইশারায় বলে দেয়, সব জায়গায় সব কিছু খাটে না, মাথা ঠান্ডা রাখ। কুমারী সৈকতের ইশারাটা বুঝতে পারল। এদিকে নিখিলেশ দোকানদারকে বলল, ও আমরা ঠিক ম্যানেজ করে নেব। আসলে সমস্যাটা হচ্ছে কি বলুন তো, এই গাড়িটা কোথায় যে রাখবো, যদি কালকের মধ্যে ওখান থেকে ঘুরে না আসতে পারি। ও, তো একটু এগিয়ে যান, সামনে একটা গাড়ি সারাইয়ের দোকান আছে, ওখানে আপনারা আপনাদের গাড়িটা রেখে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দোকানদারের কথা মতো গাড়িটা রাখতে গেল সবাই মিলে ওখানে। এদিকে অম্বিকেশ বলে বসলো, দেখ ভাই, গাড়িটা ওখানে রাখা কি ঠিক হবে? গাড়িটা হাওয়া হয়ে গেলে আমরা তো কাউকে কিছু বলতেও পারবো না, এখানে অচেনা জায়গা, এভাবে বিশ্বাস করাটা কি ঠিক হবে? তখনই নিখিলেশ বলল, দেখ ভাই, মানুষকে বিশ্বাস করতে শেখ, এত অবিশ্বাস নিয়ে জীবনে বাঁচতে পারবি না, চল এবার। গাড়ি সারাইয়ের দোকানে গ্যারেজেরও ব্যবস্থা আছে, তাই সেখানে গাড়িটা রেখে নদী পার হওয়ার জন্য ওরা নৌকা ঘাটে চলে এলো। নৌকা ঘাটে বাঁধা ছিল না, ওপার থেকে আসছিল, তাই একটু দেরি হলো আসতে। একটাই নৌকা, তাই পারাপারের জন্য অপেক্ষা তো করতেই হবে। নৌকা আসাতে সবাই নৌকায় উঠে পড়ল, কিন্তু কুমারী কেন জানি না উঠতে ভয় পাচ্ছিল। ঠিক তখনই অম্বিকেশ ওকে দেখে বলে উঠল, দেখলে তো, বলেই ছিলাম আমি,
এই মেয়েদের নিয়ে কোথাও আসতে নেই। সামান্য নৌকায় উঠতে যে ভয় পাচ্ছে সে কিনা আবার। নিখিলেশ আবার একটু বিরক্তির সুরেই বলে উঠল, ওহ ভাই, এবার একটু থামবি তুই? অম্বিকেশ এবার নিখিলেশের কথা শুনে একটু চুপ করে গেল আর নৌকার থেকে একটু এগিয়ে গিয়ে কুমারীর দিকে হাত বাড়িয়ে দিল। সবাই এই দৃশ্য দেখে প্রায় অবাক। অম্বিকেশ কিনা হাত বাড়িয়ে দিল, তাও কুমারীর দিকে। ভাবা যায়? এই জায়গায় মনে হয় সত্যিই জাদু আছে। নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা কুমারীর দিকে হাতটা বাড়িয়ে দিল অম্বিকেশ। আয়, হাতটা ধর আমার। অম্বিকেশের আচরণে প্রথমে একটু অবাক হলো কুমারী। ওকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে অম্বিকেশ আবারও ডাকলো, কিরে, শুনতে পাচ্ছিস না? আমার হাতটা ধর। অম বলেই আটকে গেল। কি জানি কি হলো, কি নাম উচ্চারণ করতে চাচ্ছিল। ও তো কুমারী বলে ডাকার কথা। নিজেকে সামলে নিয়ে বলল, এই যে চিরকুমারী, আপনি কি উঠবেন, না এখানেই থেকে যাওয়ার ইচ্ছা আছে? এই কথাটা শুনে একটু ভরসা পেল কুমারী। কারণ কিছু মানুষের থেকে দুর্ব্যবহার জিনিসটা এতটা গা সওয়া হয়ে যায় যে ভালো ব্যবহার করলে বদহজম লাগে। এখানেও কুমারীর তাই হলো। যদিও ভরসা করে হাতটা বাড়িয়ে দিয়ে উঠল ঠিকই, কিন্তু উঠতে গিয়ে পা পিছলে গেল কুমারীর। আর ঠিক তখনই অম্বিকেশ ওকে দু হাত দিয়ে শক্ত করে কাছে টেনে নিল। দুজনের মনটা কতটা দুলল এই ঘটনায় তা জানা নেই, তবে নৌকাটা কিন্তু বেশ দুলে উঠল। রোহিত, নিখিলেশ আর সৈকতের কাছে এগিয়ে গিয়ে বলল, এদের দুজনের ব্যাপারটা কিন্তু বেশ জমেছে মনে হচ্ছে, বলে হাসতে শুরু করে দিল। ঠিক তখনই অম্বিকেশকে এক ধাক্কা দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিল কুমারী। ব্যাপারটা কি হলো কেউ বুঝতে পারল না, তবে কুমারী মুখ ভেঙিয়ে নৌকার অন্যদিকে চলে গেল। আর অমনি অম্বিকেশ, দেখলি তো তোরা, কেন আমি বলতাম এই মেয়েদের কোনো উপকার করতে নেই। সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলে কোন দিন ওই হাতটা দিয়ে তোর গলাটা কেটে দেবে। এই কথাটা শুনে কুমারী রাগি রাগি চোখ করে তাকালো অম্বিকেশের দিকে। অম্বিকেশ আবারও বলতে থাকলো, তাকাচ্ছিস কি? আমি যদি পড়ে যেতাম এখান থেকে তাহলে কি হতো? সাধে বলি, মেয়েরা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে। এবার কুমারী বলল, না রে পাপিষ্ঠ, তুই জলে পড়লেও জল তোকে নেবে না, এত চিন্তা করিস না। আর আমার জন্য তোর যাত্রা কোনোদিনই ভঙ্গ হবে না। হ্যাঁ, সে দেখতেই পাচ্ছিলাম, তাচ্ছিলের সুরে বলল অম্বিকেশ। ওদিকে রোহিত বলল, আমরা কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছিলাম। কি? প্রশ্ন করলো কুমারী। রোহিত বলল, লাভ বার্ডস, ঠিক যেন লাভ স্টোরি। বলেই হাসতে লাগলো বাকি তিনজন। দুজনের রিয়াকশন কেমন তা তো আশাই করা যায়। তবে এই কথা শুনে অম্বিকেশ বলল, আর যাই হোক, এটা কোনো লাভ স্টোরি নয়, আর এ প্রেমের কাহিনী হওয়ার নয়। ওদিকে কুমারী বলল, ওর সাথে আমার প্রেম কাহিনী হওয়ার আগে আমার মরণ হওয়া ভালো। কথাটা শুনে অম্বিকেশ রেগে গেল, কিন্তু কেন রাগলো তা বুঝতে পারল না, কারণ ও তো মেয়েদের সহ্যই করতে পারে না। এবার নিখিলেশ পরিস্থিতিটাকে সামলানোর জন্য বলল, আচ্ছা এবার একটু শান্ত হ তোরা, কিছুক্ষণ পরেই আমরা অম্বিকাপুর পৌঁছাবো, আমাদের ডেস্টিনেশনে। প্রায় 1 ঘন্টার পর নৌকা ঘাটে এসে পৌঁছালো। মাঝিকে জিজ্ঞাসা করতে মাঝি বলল, এইটাই অম্বিকাপুর। জমিদার বাড়ি আরও কিছুটা পথ হাঁটতে হবে। সবাই নৌকা থেকে নদী ঘাটে নামলো অম্বিকাপুর যাওয়ার উদ্দেশ্যে। ওদের সাথে থাকা লাগেজগুলো নিয়ে ওরা নদী বাঁধের চড়াই পথে উঠতে থাকলো। তখনই, ভাই, নৌকা থেকে নেমে না ভীষণ খিদে পাচ্ছে, খাবার জন্য কিছু আছে তোদের কাছে? জিজ্ঞাসা করলো অম্বিকেশ। নিখিলেশদা, যদি কারোর আমার রান্না বিস্কুট খেতে অসুবিধা না হয় তাহলে আমার কাছে বিস্কুট আছে। হাঁটতে হাঁটতে একবার আর চোখে অম্বিকেশের দিকে তাকিয়ে বলল কুমারী। আরে কুমারী, ছাড় তো ওর কথা, দে দে, আমাকে দে। এই গ্রামের হাওয়ায় যেন খিদের একটু বেশিই পাচ্ছে, রোহিত বলে উঠল। আর সঙ্গে সঙ্গে সবাই হাসতে শুরু করে দিল। মিনিট 5 হাঁটার পর
নিখিলেশের এবার মনে হলো কাউকে একবার জমিদার বাড়ির ঠিকানাটা জিজ্ঞাসা করার দরকার আছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। এত বেলা সাধারণত লোকজন খুব একটা দেখা যায় না গ্রামের পথে। ওদিকে অম্বিকেশ এবং রোহিত বিস্কুট খাওয়ায় মন দিয়েছে, আর সৈকত গ্রামের মনোরম পরিবেশের ছবি তুলতে ব্যস্ত। এদিকে কুমারী ওই গ্রাম্য পরিবেশের মাধুর্য যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। হঠাৎই সামনে এক তান্ত্রিক বা ওই ফকির গোছের এক ব্যক্তিকে আসতে দেখে ওরা রোহিত নিখিলেশকে বলে ওই তান্ত্রিক বাবাকে জিজ্ঞাসা করতে জমিদার বাড়ির ঠিকানা। এ লোক গোটা গ্রাম ঘুরে বেড়ায়, ইনি ঠিকই জানে। রোহিতের কথা অনুযায়ী নিখিলেশ ওই তান্ত্রিককে জিজ্ঞাসা করায় তান্ত্রিক বেশ রুষ্ট হয়ে তাকালেন নিখিলেশের দিকে আর উপদেশ দিলেন, ওখানে পা বাড়িও না, ফল মোটেও ভালো হবে না, স্বয়ং মৃত্যুকে যেচে নিমন্ত্রণ করা হবে। তবে অম্বিকেশ এসব অন্ধবিশ্বাস আর বুজরুকি একদম মানে না, তাই তান্ত্রিকের উপদেশকে উপেক্ষা করে তাচ্ছিল্যের সুরে বলল, বুঝি বুঝি, এসব গাঁজাখুরি কথাবার্তা না বললে তো আবার আপনাদের পসার বাড়বে না, তাই মানুষকে ওই ভূতের ভয়টাই একটু দেখাতে হয়, বুঝি এসব আমরা। আচ্ছা, আপনি আবার ওখানে ভূতের খেলা দেখান না তো? মানে ওটা একটা ফাঁকা জায়গা, আপনার আস্তানা হিসেবে উপযুক্ত জায়গা কি না, তাই হয়তো বাধা দিচ্ছেন বলে মুচকি মুচকি হাসতে লাগলো। ওদিকে সৈকত আর কুমারী একটু পিছনে পড়ে গেছিল ছবি তোলার জন্য, তবে দূর থেকে হলেও অম্বিকেশের কথাবার্তাগুলো শুনতে পায় ওরা। পরিবেশটা এবার অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল, কারণ তান্ত্রিকদের সাথে এভাবে কথা বলাটা ঠিক নয়, কিন্তু অম্বিকেশকে কে বোঝাবে? ও যা রকচটা ছেলে, একটুতেই মাথা গরম। সবাই আশা করছিল তান্ত্রিক বোধহয় এবার অম্বিকেশকে মোক্ষম ঝাড় দেবে, কিন্তু হলো উল্টো। এমন কিছু বললেন তিনি যা ওদের কেউ আশা করেনি। তিনি বললেন, তোর বড্ড অবিশ্বাস না? বুঝবি, মোক্ষম সময়ে তোর একেই মনে পড়বে। সেদিন কোনোদিনও আসবে না তান্ত্রিক বাবা, তুমি এদের বোকা বানাতে পারো, অম্বিকেশ ভট্টাচার্যকে না। মুচকি মুচকি হাসতে থাকলো তান্ত্রিক। মেয়েদের ঘৃণা করিস না, মনে করিস মেয়েরা সাথে থাকলে বিপদ আসবেই। যা, নিজের জীবনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি তুই ওখানে। অশেষ কৃপা আপনার। তবে এই একটা কথা আপনি ঠিকই বলেছেন, ওই যে দেখুন, ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের চিরকুমারী, ও যখন এসেছে তখন বিপদ তো একটা আসবেই। সাথে করে শাকচুন্নিটাকে নিয়ে যাচ্ছি, মিনিমাম ভূতের দর্শন তো হতেই হবে আমাদের। বলেই মজা করে হাসতে লাগলো অম্বিকেশ। কথাটা শুনে কুমারী রেগে গিয়ে এগিয়ে এসে বলল, এই, আমার নাম মোটেও চিরকুমারী নয়, কন্যাকুমারী। এমন সময় তান্ত্রিক কুমারীকে বলল, তোমার নাম কন্যাকুমারী নয়, অম্বিকা। তুমি যখন এসেছো তখন এদের কোনো ক্ষতি হবে না মা, তোমাদেরকে তো আসতেই হতো এখানে। তান্ত্রিকের কথায় একটু না বেশ অনেকটাই অবাক হলো, তার কারণ ওই তান্ত্রিক এতক্ষণ সবাইকে যেতে বারণ করছিল, কিন্তু এখন যেতে বলছে। আর সবচেয়ে বড় কারণ হলো অম্বিকা নামটা। এই নামে কুমারী ঠাকুমা ওকে ডাকতো, এই নামটাই তো এখানে আসার বিশেষ আকর্ষণ। কুমারী বেশ অবাক হয়ে তান্ত্রিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, এ নাম আপনি কি করে জানলেন? এই নামে তো শুধু আমার ঠাম্মু ডাকতো, আমার বাড়ির লোক আর ছোটবেলার বন্ধুরা ছাড়া আর কেউ জানে না এই নাম। কত বছর হয়ে গেল কেউ ডাকেনি পর্যন্ত আমাকে এই নামে, আপনি আমার এই নাম জানলেন কি করে? কুমারীর একের পর এক প্রশ্নের উত্তরে তান্ত্রিক শুধু একটি কথাই বলল, আমি আরো অনেক কিছু জানি রে মা, শুধু তোকে এটাই বলবো, এগুলো নে মা, এগুলো পড়ে থাকলে কোনো বিপদ তোদের ছুঁতেও পারবে না। ও তো বিশ্বাস করে না, তুই তো করিস।
এগুলো ধর। কুমারী যেন মন্ত্রমুগ্ধের মতো ওই তান্ত্রিকের কথায় তার দেওয়া তাগাগুলো গ্রহণ করে নিল। 5টি তাগা দিলেন তিনি। এই তাগার বিশেষত্ব এই যে এই তাগাগুলিতে একটি করে স্ফটিক ছিল। তান্ত্রিক বাবা যাওয়ার সময় বলে গেলেন, ওই যে বট গাছটা দেখতে পাচ্ছিস, ওখানেই আমি থাকি। যখন প্রয়োজন হবে আসিস আমার কাছে, আমি এখানেই বসে থাকব। আপনি এখানে সারা জীবন বসে থাকলেও আমাদের আপনাকে কোনো প্রয়োজন হবে না, বেশ চাপা স্বরে বলল অম্বিকেশ। যাই বলিস তোরা, আমিও অম্বিকেশের মতো এইসব বিশ্বাস করি না ঠিকই, কিন্তু লোকটার মধ্যে সত্যিই কিছু আছে, নাহলে এতগুলো কথা জানলো কি করে উনি, বলল সৈকত। আরে ওসব ভোজবাজি, যেমন ম্যাজিশিয়ানরা ম্যাজিক করে করে তেমন, আর বিশেষ কিছু নয়। তবে তোমাদের সাহসী কন্যা কিন্তু ওনার বুজরুকিগুলোকে বেশ সিরিয়াসলি নিয়েছে। দেখলে না কি সুন্দর একেবারে ওই তাবিজ না কি সব দিয়েছে, ওগুলো নিয়ে নিল, বলল অম্বিকেশ। আচ্ছা এসব ছাড়, চল এগোনো যাক, নিখিলেশ বাকিদের উদ্দেশ্য করে বলল। সত্যি কি তান্ত্রিক ওদের সাথে কিছু বুজরুকি করলো যাতে ওরা না যায়, নাকি এমন কিছুর মুখোমুখি হবে ওরা ওই রাজবাড়িতে গিয়ে যা ওদের জীবনটাকেই পাল্টে দেবে? অনেক লোককে জিজ্ঞাসা করে অবশেষে ওরা জমিদার বাড়ির কাছে এসে পৌঁছালো। জমিদার বাড়ি দেখে কুমারী যেন একটু হারিয়েই গেল। আগে কোনোদিনও এরকম জমিদার বাড়ি দেখেনি। ওদিকে সৈকত আবারও জমিদার বাড়ির ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। বাড়িটা বেশ বড়, কতটা এলাকা জুড়ে তা এখনো ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তার উপরে সন্ধ্যা হয়ে গেছে। তবে পিছনের দিকটাতে একটা পুকুর আছে। সাধারণত দেখে যা মনে হলো জমিদার বাড়ির লোকেরাই ব্যবহার করত। বাড়িটার এতটাই ভগ্নপ্রায় দশা যে দেখলে মায়া হবে। বাড়ির অনেক অংশই ভেঙে পড়েছে, কিছু কিছু জায়গায় প্রাচীর ভেদ করে ছোট ছোট গাছও জন্মেছে। তবে এখনো জমিদার বাড়ির সিংহদুয়ার স্বমহিমায় দণ্ডায়মান। জমিদার বাড়ির ভিতরে থাকাটা খুবই বিপজ্জনক, তাই আমরা রিস্ক না নিয়ে বাইরে টেন্ট খাটিয়ে থাকার ব্যবস্থা করলাম। ঘুরে দেখার মতন এখন অবস্থা নেই, সেটা কাল সকালের আগে আর হবে না। জমিদার বাড়ির সামনেই একটা ফাঁকা জায়গা ছিল, সেখানেই টেন্ট খাটানো হলো। এই জায়গায় থাকার আগে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা করে নেওয়া দরকার, তাই নিখিলেশ কার্বলিক অ্যাসিডটা ছড়িয়ে দিল আশেপাশের জায়গায়, যাতে সাপ খোপের উৎপাতটা না হয়, এবং কাঠ জোগাড় করে একটু আগুন জ্বালানোর ব্যবস্থাও করলো। রাতের খাওয়ার জন্য কিছু শুকনো খাবার খেয়ে নিয়ে যে যার টেন্টে শুয়ে পড়ল। নিখিলেশ আর অম্বিকেশ একটাতে, রোহিত আর সৈকত একটাতে, আর কন্যাকুমারী একা একটাতে শুয়ে পড়ল। আজকের মতো আর কিছু খুঁজে দেখবে না, যা হবে কাল সকালে গ্রামের মানুষদের কাছ থেকেও কিছু জানতে হবে ওদের এই জমিদার বাড়ির সম্পর্কে। এখানে থাকিস না মা, এখান থেকে চলে যা তোরা, তোদের ভালো হবে না, এরা তোদের ক্ষতি করতে চায়। অম্বিকা, তোদের মারতে চায় ওরা, কাল সকালেই চলে যা তোরা। অম্বিকা মা, তোদের কিছু হলে যে আমি সইতে পারবো না দিদি ভাই। ঘুমের মধ্যে বিড়বিড় করে আওয়াজ শুনতে পেল অম্বিকেশ। প্রথমে দাদার দিকে তাকিয়ে দেখলো না, নিখিলেশ দিব্যি ঘুমাচ্ছে। অচেনা জায়গা বলে অম্বিকেশের ঘুম আসছে না। টেন্ট থেকে বেরোতেই যাবে এমন সময় কুমারীর চিৎকার শুনতে পায়। ছুট্টে বেরিয়ে এসে কুমারীর টেন্টে যায়। ততক্ষণে বাকিদেরও ঘুম ভেঙে গেছে, তারাও গেল কুমারীর টেন্টে। অম্বিকেশ কুমারীকে খুব বিধ্বস্ত অবস্থায় দেখল। মুখ চোখ ভয়ে ঘেমে উঠেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, হাতটা কারুর উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছে। অম্বিকেশ কুমারীকে ওই অবস্থায় দেখে নিজেই ভয় পেয়ে গেছিল খানিকটা, তবে কারুর কাছে সেটা প্রকাশ করলো না।
কুমারীকে জিজ্ঞাসা করলো অম্বিকেশ, কি হয়েছে তোর? চিৎকার করে উঠলি কেন? বলে কাছে গিয়ে বসলো। কুমারী হাঁপাতে হাঁপাতে বলল, আমি না ঠাম্মুকে দেখলাম স্বপ্নে। ঠোক গিলে নিয়ে আবারও বলল, ঠাম্মু স্বপ্নে আমাকে বলছে তোরা চলে যা এখান থেকে, ওরা তোদের মেরে ফেলবে, তোরা কাল সকালেই চলে যা। সব কথা শুনে অম্বিকেশ কুমারীর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখন জল খা। বলে আবার আটকে যায়। বারবার কুমারীকে ও অম্বিকা বলে ডাকতে যাচ্ছে কেন? ও তো ছোটবেলা থেকে কুমারীকে কুমারী বলেই ডাকতো। রাখিয়া অনেক সময় উল্টোপাল্টা নামে ডেকেছে ঠিকই, কিন্তু অম্বিকা বলে তো ডাকতো না। তাহলে বারবার একই উচ্চারণ করছে কেন? কুমারীকে নিয়ে বাইরে এলো অম্বিকেশ। সবাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কুমারী ঠাম্মুকে স্বপ্নে দেখেছে। ওকে নাকি ঠাম্মু বলছে আমাদের সবাইকে নিয়ে চলে যেতে, এখানে নাকি বিপদ আছে, আমাদের কেউ মারতে চায়। আমার কি মনে হচ্ছে ওই ভণ্ড তান্ত্রিককে পেলে না, লোকটা নিজে বুজরকি দিয়ে কুমারীকে ভয় দেখিয়েছে, এখন সেটাই ও স্বপ্নে দেখলো। উফ, আরে বাবা, ও তো ঠাম্মুকে দেখেছে স্বপ্নে বললি, তাহলে ওই তান্ত্রিক বাবা এলো কোথা দিয়ে? তুইও না, বলল নিখিলেশ। আমি যেটা বলছি ঠিকই বলছি, বিশ্বাস না হলে সৈকতকে জিজ্ঞাসা কর। ঠাম্মুকে দেখা ওর হ্যালুসিনেশন মাত্র, আসলে এই তান্ত্রিকের কথাগুলোই ওর মাথায় ঘুরছিল। সাধে বলি আমি, মেয়েদের নিয়ে আসবি না, দেখ এবার, আমি তো বললেই তোরা রেগে যাস। নিখিলেশ এবার সত্যিই চিন্তায় পড়ে গেল, কারণ কুমারী ভীতু নয়, বরং খুব সাহসী। বিপদে পড়লে ওর বুদ্ধি আরও সচল হয়ে যায়। কিন্তু অপরদিকে কুমারী সত্যি খুব নরম মনের মেয়ে। নিজের থেকেও অন্যের কিছু হলে ও চিন্তায় পড়ে যায়। যাই হোক, কাল সকালের আগে আর কিছু করা যাচ্ছে না। যদি কুমারী বাড়ি যেতে চায় তাহলে তো যেতেই হবে। ওদিকে সবাই ঘুমিয়ে পড়লেও অম্বিকেশের চোখে আর ঘুম এলো না। জমিদার বাড়িতে আসার পর থেকেই অম্বিকেশের মনটা বড় ফ্যাকাশে হয়ে গেছে। জায়গাটার খুব একটা ভালো লাগছে না। যতটা উৎসাহ নিয়ে এসেছিল তার শতভাগই এখন তলানিতে এসে ঠেকেছে। সকাল হয়ে গেছে, যথারীতি সবাই ঘুমাচ্ছে। কুমারী এই ফাঁকে স্নান করে রেডি হয়ে বাকিদের ঘুম থেকে তোলার জন্য এলো। কি হলো, সবার এখনো ঘুম ভাঙেনি? আর কতক্ষণ ঘুমাবে তোমরা? 8টা তো বেজে গেল, আমরা কি এখানে ঘুমাতে এসেছি? ওর ডাকাডাকিতে সবার ঘুম ভেঙে গেল। নিখিলেশ ঘুম থেকে উঠে সবার আগে জিজ্ঞাসা করলো, কিরে, এখন ঠিক আছিস তো? তোকে দেখে কাল সত্যি ভয় পেয়ে গেছিলাম। তুই কি বাড়ি যেতে চাস? আমরা তাহলে এক মুহূর্তও দেরি করব না। তোর সেফটির থেকে বেশি কিচ্ছু নেই। তোর যদি মনে হয় এখানে বিপদ হবে তাহলে আমরা বাকি কথাটা থামিয়ে দিয়ে কুমারী বলে উঠল, আরে দাঁড়াও দাঁড়াও, কাল রাত্রে ঠাম্মুকে স্বপ্নে দেখে সত্যিই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তাই বলে এতটা এসে পিছোবার মেয়ে কুমারী নয়। এর শেষ দেখেই যাব আমরা। হয় গুপ্তধনের সন্ধান পাবো, না হলে এই জমিদার বাড়ির রহস্য উন্মোচন করে যাব। কুমারীর কথাগুলো শুনে সৈকত বলে উঠল, এই না হলে আমাদের কুমারী? ওদিকে অম্বিকেশ বলে বসলো, হ্যাঁ সেই তো, কাল সারা রাত আমায় চিন্তায় ফেলে আমার ঘুমটাকে নষ্ট করে এখন কত সাহস দেখাচ্ছে। অমনি কুমারী বলে উঠল, হ্যাঁ, ভয়ে নিজের ঘুম আসছিল না সেটা বলবে না, আমার জন্য নাকি ওর ঘুম হয়নি। সবাই তো ঘুমিয়ে পড়েছিল, তুই ঘুমাসনি কেন? অম্বিকেশ মুখ ঘুরিয়ে নিল, আর কিছু বলল না, কারণ কুমারীর কথা সত্যি। এই জমিদার বাড়ির পরিবেশটা ওর কাছেও খুব একটা সুবিধার মনে হচ্ছে না। অম্বিকেশ কোনো দিনই ভীতু গোছেন না, কিন্তু এই জায়গাটায় ওর এক ফোঁটাও ভালো লাগছে না। সবার কাছে বলতেও পারছে না, পাছে সবাই হাসাহাসি করে ওকে নিয়ে। যাই হোক, সবাই উঠে পড়ল। আজকে সারাদিন অনেক কাজ। সবার মধ্যে রোহিত বলে উঠল, আচ্ছা আমরা আগে জমিদার বাড়িটা ঘুরে দেখব, তারপর গ্রামটা, তাই না?
মানে গ্রামের লোকেদের সাথে কথা বলবো? না, আমার মতে আগে গ্রামে একটু ঘুরে আসি, কারণ সকালবেলা একটু চা না হলে যে চলছে না। সৈকত নিজের মনোভাব প্রকাশ করল। ওদিকে নিখিলেশ সৈকতকে রাগাবার এই সুযোগটা ব্যর্থ হতে দিল না। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবুর একটু টনিক লাগবে, না হলে আর চলছে না। এদিকে অম্বিকেশের হঠাৎ করেই খেয়াল হলো জমিদার বাড়ির মেন গেটটা খোলা। কালকেও যখন এসেছিল দেখেছিল বন্ধ এটা, তাহলে খুললো কি করে? কুমারীকে জিজ্ঞাসা করলো দরজা খোলার বিষয় কিছু জানে কিনা। কুমারী ওর প্রশ্নের উত্তরে ওর কাছে গিয়ে ফিসফিস করে বলল, ওটা না জমিদার বাবুর ভূত এসে খুলে দিয়ে গেছে, যাতে আমরা ওর ভিতরে গিয়ে ওনার গুপ্তধনের সন্ধান করতে পারি। কুমারীর হেয়ালিটা ধরে ফেলে অম্বিকেশ বলল, নাকি জমিদারের মেয়ে এসেছিল, দরজা খুলে পিছনের পুকুরে স্নান করতে গিয়েছিল। কুমারী নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হো হো করে হাসতে লাগলো। বাকিরা হেয়ালিটা বুঝতে না পেরে বলল, জমিদারের মেয়ে এসেছিল মানে? অম্বিকেশ হেয়ালি ভেঙে বলল, এই যে তোমাদের অম্বিকা দেবী, ইনি গিয়েছিলেন তাই তো? হ্যাঁ রে বাবা, আমি একটু ঘুরে দেখছিলাম। চলো না একবার তোমরা সবাই ঘুরে দেখবে, তারপর নেই চা খেতে যাও। জমিদার বাড়ির ভিতরে ঢুকলো ওরা। এই জমিদার বাড়ির যদি বর্ণনা করি, তাহলে সবার আগে যে কথাটা বলতে হয় সেটা হলো, এই বাড়ির দরজা খুলে যাকে সবার আগে দেখা যায় সে আর কেউ নয়, এই বাড়িরই কুলদেবী মা অম্বিকা। দরজা খুলে ঢুকলে প্রথমেই বড় ঠাকুর দালানে এসে উঠতে হবে। সেখানে এসে অম্বিকা দেবীর কোষ্ঠী পাথরের মূর্তি স্পষ্ট দেখা যায়। বোঝাই যাচ্ছে জমিদারের আমলে বেশ বড় করেই দেবীর পূজা হতো। মায়ের মূর্তিটা ঠাকুর দালান থেকে বেশ কিছুটা ওপরে আছে। কয়েক ধাপ সিঁড়ি পার করে উপরে উঠতে হয়। দেখাশোনার অভাবে দেবীর অবস্থা মলিন ঠিকই, কিন্তু অত বড় পাথরের বেদিটার ওপর মা অম্বিকা নিজের স্বমহিমায় দাঁড়িয়ে আছেন। ওই ঠাকুর দালানের ডান পাশে একটা হাঁড়িকাঠ বসানো আছে। মেঝের সাথে দালানটা পাকা, কিন্তু অনেক জায়গায় ভেঙে গেছে, আর সেখান থেকেই নানা রকমের গাছ গজিয়েছে। দালানের দুই পাশেই খিলান দেওয়া 3 তলা বিশিষ্ট খড়ের সারি দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে এই জমিদার বাড়ির মধ্যে ঠিক কতগুলো ঘর রয়েছে তা না গুনে ঠিক বলা যাবে না। এই জমিদার বাড়ির অবস্থা এখন জীর্ণপ্রায় হলেও এর দেওয়ালে শৈল্পিক সূক্ষ্ম কারুকার্য এখনো এর সৌন্দর্য এবং ঐতিহ্যকে ধরে রেখেছে। মায়ের মূর্তির বাঁদিকে একটা দরজা আছে। সেই দরজাটা দিয়েই পিছনের পুকুরে যাওয়া যায়। এই দুটোই দরজার ওই বাড়িতে প্রবেশ ও প্রস্থান করার জন্য। ওরা 5 জনই ঠাকুর দালানে দাঁড়িয়ে বাড়ির চারিদিকটার ভয়ঙ্কর সুন্দর রূপ কিছুক্ষণ উপভোগ করলো। এরপর রোহিত বাড়িটাকে দেখে একটা মন্তব্য করলো, এই বাড়ি দেখে যা মনে হচ্ছে 2 দিন তো কোন ছাড়, আমরা এর জীবনেও কোনো গুপ্তধন পাবো না। এত বড় বাড়ি, আমি তো দেখতে দেখতেই হাঁপিয়ে যাচ্ছি। চেষ্টা তো একবার করতেই হবে, আর সেজন্য একবার ভালো করে গ্রামের মানুষদের সাথে কথা বলতে হবে, বলল নিখিলেশ। এবার সৈকত বলল, তবে একটা কথা ঠিক বলেছিস রোহিত, এটা একদিনের কাজ নয়, আর আমরা 5 জন মিলে পারবো বলে তো মনে হচ্ছে না। দেখো, আজকে আমরা একটু এখানটা ঘুরে দেখি, চারিদিকটা একটু না হয় ঘোরাঘুরি করেই দেখি। একান্তই কিছু না পেলে এখানেরই গ্রামের কোনো ছেলেকে ডেকে ভালো করে ঘোরার ব্যবস্থা করব, কুমারী বলল। আর সে সেটা কেন করবে? গ্রামের মানুষ এমনিই চাইছে না আমরা এখানে থাকি, তার উপরে আমরা লুকিয়ে এখানে ঘোরাঘুরি করব, বলল অম্বিকেশ। অম্বিকেশের কথা শুনে নিখিলেশ বলল, ওকালতি শিখে তোর কোনো লাভ হলো না। অবশ্যই আমরা তাকে টাকা দেব, সে আমাদের হয়ে একটু সাহায্য করবে। এখন চল,
আর বাজে বকে সময় নষ্ট করে লাভ নেই, এমনি অনেক দেরি হয়ে গেছে। কালকে যে চায়ের দোকানটা দেখেছিলাম সেখানেই যাই, চা খেতে খেতে কিছু ইনফরমেশন যদি বের করতে পারি ওখান থেকে। চায়ের দোকানে এমনি অনেক লোক আসে। নিখিলেশের কথা বলা শেষ হলে কুমারী বলে, তোমরা যাও সবাই, আমি এখানেই থাকছি, পুরো বাড়িটা ঘুরে দেখবো একটু। তখনই অম্বিকেশ বলে ওঠে, তুই এখানে একা থাকবি? চল আমাদের সাথে। তোকে বিশ্বাস নেই আমার, তোকে দেখে হয়তো ভূত বাবাজিরা দেখা করতে চলে আসবে তোর সাথে। কথাটা শুনে কুমারী একটা চপেটাঘাত বসালো অম্বিকেশের পিঠে আর বলল, আমার কিছু হবে না, আর সবাই এখান থেকে চলে গেলে কি করে হবে? বাইরে আমাদের অতগুলো জিনিসও আছে। ওর কথা মতো সবাই চলে গেল আর কুমারী জমিদার বাড়িতে থেকে গেল। ওরা চারজনেই চায়ের দোকানে এসে পৌঁছালো। এটা একটা ছোটোখাটো হোটেল বললেও ভুল হবে না। এই দোকানে দুপুর ও রাতে খাওয়ার ব্যবস্থা আছে, তবে সেটা 8টা পর্যন্ত। এরপর দোকানে ঝাঁপ পড়ে যায়। যাই হোক, ওরা চাটা খেয়ে ওই দোকানে আগত লোকেদের সাথে জমিদার বাড়ি নিয়ে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করতে থাকলো। এর মধ্যে অম্বিকেশ বলল সে জমিদার বাড়িতে ফিরে যাবে, কারণ কুমারী ওখানে একা আছে আর ওরা 4জন ছেলে এখানে বসে আছে। যাওয়ার সময় কুমারীর জন্য চাও নিয়ে গেল। এখানে ওরা জমিদার বাড়ি সম্পর্কে বেশ কিছু নতুন নতুন তথ্য পেল, কিন্তু তার সাথে একটু ভয়ও পেল। গ্রামেরই এক গণ্যমান্য ব্যক্তি বিমলচন্দ্র দাস চা খেতে এসে এমন কিছু কথা বলল, ওরা চিন্তায় পড়ে গেল। দেখুন মশাই, আপনারা থাকার জায়গা পেলেন না, একবারে জমিদার বাড়ি। জানেন, কাল চতুর্দশী ছিল, তার উপরে আজকে অমাবস্যা। উফ, একটা দুর্ঘটনা হয়ে গেলে তো বদনাম আমাদের গায়েরই হবে। এমনি জমিদারের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে ওই বাড়িতে। তাও ভালো যে আপনারা শুধু ওই জমিদার বাড়ির ঘটনা পেপারে ছাপাবেন বলে এসেছেন। আগেও 2জন এসেছিল জমিদারের গুপ্তধনের খোঁজে, বোধহয় খোঁড়াখুড়ি করেছিল তারা। পরের দিন নদীর চড়ায় তাদের লাশ পাওয়া যায়। এতগুলো কথা শুনে ওদের হজম করতে একটু সময় লাগলো, আর বেশি কথা না বাড়িয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল 3জন। ওদিকে অম্বিকেশ জমিদার বাড়ির ভিতরে তো চলে এলো, কিন্তু কুমারী কোথায়? এবারও চিন্তা হতে লাগলো, কুমারী কোনো বিপদ টিপদ হলো না তো? কুমারীর নাম ধরে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এবার অম্বিকেশের পাগল পাগল অবস্থা। চায়ের কাপটা একটা জায়গায় রেখে বাড়ির ওপরের ঘরগুলোর দিকে এগোতেই যাচ্ছে, এমন সময় পিছন থেকে থপ্পা বলে উঠল কুমারী। অম্বিকেশ হকচকিয়ে গিয়ে, তুই? কি, কেমন ভয় দেখালাম? বলল কুমারী। বাথরামও করা সবটা গেল না না এখনো তোর? আমার কি অবস্থা হয়েছিল বলতো? হাঁপাতে হাঁপাতে বলল অম্বিকেশ। বাবা, তাই বুঝি? আমার জন্য এত চিন্তা তোর? কি অম্বিকেশ বাবু? নিজের কনুইটা অম্বিকেশের কাঁধে রেখে বলল কুমারী। ওর হাতটাকে কাঁধ থেকে নামিয়ে শক্ত করে হাত দুটোকে ধরে অম্বিকেশ বলল, তুই আমাকে মারতে চাস নাকি বলতো? আরে বাবা, আমি কি করব? তুই যদি ওরকম ভয় পেয়ে যাস? তুই তো এত ভীতু ছিলিস না, এখানে আসার পর থেকেই দেখছি তুই এত ভীতু হয়ে গেছিস। হ্যাঁ, এটাও জানি তুই আমার থেকে বেশি সাহসী না, তবুও নিজের ঢাক পেটানো হয়ে গেছে তোর। তোর জন্যই আমার এরকম অবস্থা। বলেইছিলাম আমি মেয়েদেরকে সঙ্গে করে আনতে নি, আর তুই হচ্ছিস আমার সবচেয়ে বড় বিপদ। বাহ, অমনি আমার দোষ? মানে তোর সাথে কিছু হলে সেটা আমার দোষ? তাও ভালো আমি তোর কাছে এতটা ইম্পর্টেন্ট, আমার জন্য তোর জীবনে এত কিছু ঘটছে, বদর একটা। আর তুই বাদরি, চাটা খেয়ে আমাকে উদ্ধার কর। ওরাও এখনো এসে পৌঁছালো না, আবার তুই কোথায় যাচ্ছিস? ওপরে একটা থাপ্পড় খাবি,
সবসময় উল্টোপাল্টা কথা, রেগে গিয়ে বলল অম্বিকেশ। বাবা, আজকে একটু বেশি চিন্তা করছিস না? দেখিস আজকেই না আমি মরে যাই তোর চিন্তার চোটে। আর আমি ওপরে যাচ্ছি মানে ওপরের ঘরগুলোতে যাব, এখনো অনেকগুলো দেখা বাকি আছে। আমার সাথে ওপরে গেলে চলে আয়। হ্যাঁ, সে তো আমি জানি, আমাকে তোর সাথেই ওপরে যেতে হবে, এটাই তো আমার কাজ, সেই জন্যই তো পৃথিবীতে এসেছি। কথাগুলো বলতে বলতে অম্বিকেশ কুমারীর সাথে ওপরের দিকে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর নিখিলেশ, সৈকত আর রোহিত জমিদার বাড়ি ফিরে এলো। আর ওরা কিভাবে এগোবে তাই নিয়ে সবাই ভাবতে বসলো। আচ্ছা, ওপরের ঘরগুলোয় কিছু বুঝলি তোরা? কুমারী আর অম্বিকেশকে প্রশ্ন করলো নিখিলেশ। না নিখিলেশ দা, প্রত্যেকটা ঘরই তো দেখলাম, তেমন কোনো গোপন ঘর বা কিছু দেখলাম না। তাহলে এখন প্রত্যেকটা ঘর খুঁড়তে হবে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, এই দেবী মূর্তির নিচে নেই তো? কারণ দেখো, আগেকার মানুষ ভগবানের ওপর একটু বেশি বিশ্বাসী। তারা জানতো ঠাকুরের বেদি কেউ সরানোর সাহস করবে না, তাই ওখানে রাখাটাই সেফ। তোমাদের কি মনে হয় বলো এবার? তোর ধারণাটা ভুল না, হতে পারে এরকম, তবে আমরা কিছু শুনে এলাম, যেমন জমিদারের মেয়ে নাকি আবার ফিরে এসেছিল এই বাড়িতে। তবে এটা কতটা সত্যি সেটা ঠিক বলা যাচ্ছে না। যেদিন পালিয়ে যায় সেদিন এ বাড়িতে নাকি এই অম্বিকা দেবীরই পুজো হচ্ছিল, আর সেই ভিড়েই তার মেয়ে ঠাকুরমশাই ছোট ছেলের সাথে পালিয়ে যায়। এবার এই পাকা দালানটা দেখছিস, এটা পুজোর 2 দিন পর, মানে ওনার মৃত্যুর 3-4 দিন আগে বানানো হয়েছিল। যে মানুষটার এত দুঃখ শোক, সে তখন দালান বানাতে যাবে কেন? তার থেকেও বড় কথা, ওনার মেয়েকে কিন্তু ভবিষ্যতে আর কোনো দিন দেখা যায়নি। এবং তার সাথে সাথে তার কিছু বন্ধুরা ছিল, তাদেরকেও আর দেখা যায়নি। সবচেয়ে শকিং খবর শুনবি, ঠাকুরমশাই আর তার স্ত্রীকেও নাকি জমিদার হত্যা করে। তবে সেটা কতটা ঠিক সেটাও কেউ বলতে পারছে না। নিখিলেশ বলা শেষ করলো। আচ্ছা, এমন নয় তো ওনার মেয়ে নাকি একবার এসেছিল বললি, তার কাছে হয়তো সব কিছু আছে? অম্বিকেশ বলল। অমনি কুমারী তাচ্ছিল্যের সুরে, হ্যাঁ রে, এই না হলে তোর বুদ্ধি, এই জন্যই তো তোকে আমি বন্ধু বানিয়েছি। ওই জমিদার তার মেয়েকে দেখতে পেলে এমনি মেরে ফেলতো, ডেকে ডেকে গুপ্তধন দিত। আরে বাবা, তোদের ঝগড়া থামা, আসল চিন্তা হচ্ছে আমরা খোঁড়াখুড়ি করব কি করে। কিছুই তো আনেনি নিখিলেশটা, বলল সৈকত। তা আমি কি করব? গাড়ি তো ওই হাটের মাঝখানে ফেলে আসতে হলো, ওতেই তো কোদাল গাইতি সব ছিল। তারপর ভাবলাম এখান থেকে কিনে নেব, গ্রামের লোকেরা যেভাবে নজর রাখছে আমাদের ওপর। নিখিলেশ বলল। হ্যাঁ, তারপরে আজকে অমাবস্যা, এখানে থাকাটা ঠিক হবে না। ভূতের ভয় টয় দেখালো ওই লোকটা, বলল রোহিত। এবার সবার মাথায় হাত, ভাবলো যে কাজের জন্য আসা সবই ভেস্তে গেল বোধহয়। কীভাবে এইসব জোগাড় করবে, এই নিয়ে 7-5 ভাবতে ভাবতেই কুমারীর চোখ হঠাৎ করে বলি দেওয়ার ওই হাঁড়ি কাঠটার দিকে, ঠিক উল্টো দিকটা ঝোপঝাড়টার দিকে নজর পড়ল। প্রথমেই বলেছি, উঠোন জুড়ে বহু জায়গায় ভেঙে গেছে, আর সেইখান থেকে গাছ আগাছায় ঝোপঝাড় সৃষ্টি করেছে। কুমারী এবার সবাইকে হেয়ালির ছন্দে দেখালো সেই দিকটা। কথায় আছে না, যে খায় চিনি তারই যোগান চিন্তামণি। ওই দিকটা দেখো সবাই। সবাই এগিয়ে গিয়ে দেখল ঝোপের মধ্যেই 2টো কোদাল গাইতি পড়ে আছে। এগুলো এখানে কি করে এলো? রোহিত প্রশ্ন করল। আরে শুনিসনি, আমাদের আগেও 2-3 জন এসেছিল, তারাই হয়তো ফেলে দিয়ে গেছে, সৈকত বলল। তাহলে এগুলো দিয়েই কাজ শুরু করা যাক। আর এখানে যখন এগুলো পাওয়া গেল, এই জায়গাটা আগে খোঁড়া যাক, বলল অম্বিকেশ। না না, সব জায়গায় মিলিয়ে খুঁজতে হবে, শুধু একটা জায়গা দেখলে হবে না।
বলল নিখিলেশ। সবাই মিলে উঠোনের চারিদিকটা খোঁড়াখুড়ি করতে শুরু করলো। তখনই সময় প্রায় দুপুর 1টা বাজে। বেশ কিছুক্ষণ পর রোহিত বলল, ভাই, এসব আমাদের কর্ম নয়। বাবার কালে ভাবিনি কোদাল ধরতে হবে, তাও আবার এই নিখিলেশের জন্য। সকলেই একসাথে হাসতে শুরু করে দিল। বেশ কয়েক ঘন্টা খোঁড়াখুড়ির পর সবাই হতাশ হয়ে ভাবল, এখানে হয়তো কিছুই পাওয়া যাবে না, সবই গুজব, সব পরিশ্রম বৃথা। ভাই, কেউ কিছু নিয়ে আয় খাবার জন্য, আমি আর খিদেতে পারছি না। এখানে তো কিছু পাবোই না, উল্টে বেঘরে প্রাণটা যাবে মনে হচ্ছে দাদার চক্করে। অম্বিকেশ বলল সবাইকে। আমারও এখন তাই মনে হচ্ছে, বৃথা পণ্ডশ্রম। আজকের দিনটা দেখে কালই চলে যাব আমরা। যতটা সহজ ভাবছিলাম ততটা নয়। আয়, সবাই আগে কিছু খেয়ে নি। হতাশা ভরা মুখ নিয়ে বলল নিখিলেশ। কুমারী বাইরের টেন্ট থেকে নিজের পিঠের ব্যাগটা নিয়ে এলো। ওতেই ওর যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং কিছু খাবার দাবার। ব্যাগ থেকে বিস্কুট কেকের প্যাকেটগুলো বের করতে গিয়ে হাত পড়ল কালকের সেই তান্ত্রিক বাবার দেওয়া তাগাগুলোর ওপর। ওগুলোকে একবার দেখে যথাস্থানে রেখে দিল কুমারী। সবাইকে খাবার বের করে দিয়ে নিজেই যেন হঠাৎ চুপ হয়ে গেল। কে জানে কি ভাবছে। এভাবে বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর কুমারী মা অম্বিকার বিগ্রহের কাছে গিয়ে সেটাকে পরিষ্কার করতে লাগলো। সেটা দেখে সৈকত বলে উঠল, তোর মন ওতেই আটকেছে, তাই তো? কুমারী মুচকি হেসে পুকুর থেকে জল এনে মায়ের বিগ্রহটাকে স্নান করালো। মায়ের সব কাজ মিটে যাওয়ার পর কুমারী এতক্ষণে বলল, কি বলো তো সৈকতদা? মায়ের বিগ্রহের দিকে তাকিয়ে ঠাম্মুর কথা মনে পড়ে যাচ্ছিল। ঠাম্মু বলতো, অম্বিকা, কোনো কাজ করার আগে ভগবানকে স্মরণ করে নিবি, কাজ সফল হবেই। তাই ভাবলাম, এই জায়গাটাতে তো অম্বিকা দেবীর ছড়াছড়ি, তাই দেখি তার নাম নিলে আমাদের কাজ সফল হয় কিনা। একদমই ঠিক বলেছিস, এখানে সব কিছুর মধ্যে অম্বিকা নামটাই বড় আশ্চর্য। মানে এই জায়গার নাম অম্বিকাপুর, এই বাড়ির কুলদেবীর নামও অম্বিকা, আবার এই জমিদার বাড়ির মেয়ের নামও অম্বিকা। ইভেন তোকেও ঠাম্মু অম্বিকা বলেই ডাকতো। কিছু তো একটা কানেকশন আছে এখানে বস, বলে উঠল রোহিত। তা তোদের অম্বিকা দেবীকে একটু কোদালটা চালাতে বল না, বেলা প্রায় 4:30 হতে যায়। ওনার হাতের ছোঁয়ায় যদি গুপ্তধনের খোঁজটা পেয়ে যাই আমরা। একটু উপহাসের ছলেই অম্বিকেশ বলল কথাটা কুমারীকে। হাড়িকাঠের উল্টো দিকটায় অনেকক্ষণ ধরেই খুঁড়ে যাচ্ছিল ওরা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছুই পাচ্ছে না। যাই হোক, কুমারীও ওইদিকে বলে বসল, চল সর, দে আমাকে কোদালটা। কি ভাবিসটা কি আমাকে? অম্বিকেশ একটা শেয়ানা হাসি হেসে কোদালটা দিয়ে দিল ওর হাতে। এই নে। কোদালটা হাতে নিয়ে কুমারী, কি মনে করছিসটা কি? মেয়েরা কোদাল চালাতে পারে না? এখানে গ্রামের কত মেয়েরা কোদাল চালায় মাঠে, জানিস? হুঁ, তারা গ্রামের মেয়ে, তুমি নও। কুমারীর পিছনে দাঁড়িয়ে কথাটা বলল অম্বিকেশ। কুমারী একটু অভিমান করে কোদালটা দিয়ে জোরেই কোপ বসিয়ে দিল মাটিতে। ঠিক তখনই এমন একটা শব্দ হলো যেন কূপটা মাটিতে নয়, কোনো মাংস পিণ্ডের ওপর পড়েছে। সবাই শব্দটা শুনে ভাবল কুমারী বোধহয় নিজের পায়ের ওপরই কোদালটা চালিয়ে দিয়েছে। আর তখনই কুমারী নিজের পায়ের কাছটা দেখে ভয়ে চিৎকার করে অম্বিকেশকে জড়িয়ে ধরল। সবাই ওর পায়ের কাছটা দেখে আঁতকে উঠল। কুমারী অম্বিকেশকে জড়িয়ে ধরে পাগলের মতো বলতে থাকলো, আমি কিছু করিনি, আমার হাত দিয়ে এটা হতে পারে না। অম্বিকেশ ওকে বোঝানোর চেষ্টা করে ও কিছু করেনি, ওর এখন শান্ত হওয়ার দরকার।
কিন্তু এই অবস্থায় সবারই মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। যেই জায়গাটায় ওরা খুঁড়ছিল সেখানে একটা লাশ শুয়ে আছে। কুমারীর কোদালটা ঠিক ওই লাশটার পায়ে গিয়ে বসেছে, আর সেই রক্তই কুমারীর পায়ে এসে ছিটকে পড়েছে। ওরা প্রত্যেকেই আতঙ্কে শিউরে উঠল। এই ঘটনাটা একটু সামলে নিয়ে নিখিলেশ বলল, আমরা অনেক বড় বিপদে ফেঁসে গেছি। এটা পুলিশ কেস, আমাদের থানায় জানাতে হবে, নাহলে আমরা আরও বড় বিপদে ফাঁসবো। আমার মনে হচ্ছে কি আমাদের বিপদে ফেলার জন্য এই লাশটাকে এখানে রেখে গেছে। গ্রামের লোক না তো, ওরা তো আমাদের সকাল থেকেই ভয় দেখাচ্ছিল, আর সকালবেলায় ওই লোকটা অমাবস্যা হ্যান ত্যান বলে ভয় দেখাচ্ছিল। রোহিত বলল, আমারও তাই মনে হচ্ছে। এত টাটকা লাশ, যেন কেউ একটু আগেই মেরেছে, নাহলে এইভাবে রক্ত বেরোয়। যে যার ব্যাগপত্র গুছিয়ে নে, এক্ষুনি বেরোতে হবে আমাদের, সন্ধ্যা হয়ে গেছে। সৈকত কথাটা শেষ করতে না করতেই অম্বিকেশ বলল, এই দাঁড়া দাঁড়া, এদিকে আয় সবাই। তোর আবার কি হলো? ওর পোস্টমর্টম করতে গেছিস? পা ধুয়ে এসে বলল কুমারী। এদিকে আয়, একবার কি করেছিস দেখ। অম্বিকেশের কথা শুনে সবাই লাশটার কাছে গিয়ে দেখল একটা সোনার হার কোদালে উঠে এসেছে। সবাই ভয়ের মধ্যেও একটাই জিনিস ভাবছে, এখানে কি তাহলে সত্যিই গুপ্তধন আছে? অম্বিকেশ কোদালটা নিয়ে লাশটার পাশে অল্প করে খুঁড়তে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা ছোট কলসি পেল, যেতে সত্যিই মোহর ছিল। আরও খুঁড়লে হয়তো আরও কিছু পাওয়া যেত, তবে লাশটাকে সরিয়ে পুরোটা খোঁড়ার সাহস কারোর হলো না। প্রত্যেকেই একে অপরের মুখ চাওয়াচাই করছে। এর মধ্যে কুমারী বলল, দেখো, অনেক গুপ্তধন টুপ্তধন হয়ে গেছে, এবার মনে হয় আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। বেলাবেলি বেরিয়ে পড়ি, আমার একদম সুবিধার মনে হচ্ছে না এইসব। যদি সত্যিই কেউ কাল রাতে পিছনে দরজা দিয়ে এসে এরকম করে থাকে, তাহলে আমাদেরও প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। চলো, এক্ষুনি আমরা বেরিয়ে পড়ি। ওদিকে সৈকত একটু বুদ্ধি করে কয়েকটা ছবি তুলে নিয়েছে, ওই গুপ্তধন আর মৃতদেহটার, যাতে পুলিশকে দেখাতে পারে। সবাই ঠিক করে নিল দরকারি ব্যাগপত্রগুলো নিয়ে নেবে এখনই। টেন্টগুলো থাক এখন, পরে তো ওদের আসতেই হবে। দালান থেকে মেন গেটটার দিকে কিছুটা এগোতেই কুমারীর একটা বিষয় খেয়াল হলো। সবাইকে দাঁড় করিয়ে ভয়ে ভয়ে বলল, আচ্ছা, আমরা যখন সকালে এলাম তখন তো এই দালানটা পাকার ছিল। সবাই একসাথে বলল, হ্যাঁ। তাহলে এক রাত্রের মধ্যে এই লাশ মাটির এত নিচে রাখলো কে? আর এই মেঝেটা, সেটাও তো বহু বছর আগে বানানো। যদি কাউকে মেরেও রাখতো, তাহলে তো তার শুধু কঙ্কাল। এইটুকু বলেই কুমারীর গলা ভারী হয়ে উঠল। একটা অজানা আতঙ্কে আর ভয়ে ওদের রক্ত যেন হিম জমাট বেঁধে গেছে। ওরা বুঝতে পারছে না ওরা কোন বিপদের সম্মুখীন হতে চলেছে। এই ভয়ের মধ্যে কুমারী শুধু একটা কথাই বলতে পারল, দৌড়াও। ওরা এতক্ষণ এটুকু বুঝে গেছে, দৌড়ে যদি পালাতে না পারে এ বাড়ি থেকে, তাহলে ওরা আর কোনো দিন বেঁচে ফিরবে না। বাড়িটার থেকে বেরোনোর জন্য প্রাণপণে দৌড়ালো ঠিকই, কিন্তু গেটের সামনে আসতেই দরজাটা বিকট শব্দ করে ওদের মুখের ওপরে বন্ধ হয়ে গেল। ওরা কি আর কোনোদিনও এখান থেকে বেরোতে পারবে, নাকি এই বাড়ির রহস্যের জালেই ওরা নিজেরাই তলিয়ে যাবে? গল্পের পরবর্তী ভাগ শুনতে হলে সাথে থাকতে হবে বন্ধুরা।
ঠোঁটে মৃদু হাসি খেলে গেল কুমারীর মুখে।